দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। এক্সক্লুসিভ খবরগুলো বাছাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য। একের পর এক গুরুত্বপূর্ণ খবর জানতে দেখতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো দর্শক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খবরগুলিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। অযোধ্যার রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে আমিষ খাবার বিক্রি করতে পারবে না রেস্তোরাঁগুলি, নির্দেশিকা জারি প্রশাসনের। অযোধ্যায় আউটলেট খোলার অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন নামি দামি রেস্তোরাঁগুলিকে, কিন্তু রাম মন্দিরের কাছে রেস্তোরাঁ খুলতে গেলে বিক্রি করা যাবে না আমিষ খাবার, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে অযোধ্যা প্রশাসনের তরফে। জানানো হয়েছে ওই চত্বরে রেস্তোরাঁ খুলতে গেলে শুধুমাত্র নিরামিষ খাবার বিক্রি করতে হবে কর্তৃপক্ষকে। দেশের বাইরের বিভিন্ন রেস্তোরাঁগুলি মূলত আমিষ খাবারের জন্যই বিখ্যাত, কিন্তু এই সিদ্ধান্তের পর ওই চত্বরে শাখা খুললেও রেস্তোরাঁগুলি কতটা ব্যবসা করতে পারবে তা নিয়ে শুরু হয়েছে সন্দেহ। প্রশাসনের তরফে জানানো হয়েছে রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে শুধুমাত্র এই নির্দেশিকা কার্যকর থাকছে, বাকি অযোধ্যায় কোনো বিধিনিষেধ নেই আমিষ খাবার অথবা মদ বিক্রি করার ব্যাপারে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় ভক্তদের প্রচুর সমাগম দেখার পর ওই এলাকায় বেশ কিছু রেস্তোরাঁ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এবার জানানো হলো রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে আমিষ খাবার কোনোভাবেই বিক্রি করতে পারবে না রেস্তোরাঁগুলি। ইতিমধ্যে অযোধ্যায় মহা ধুমধামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দিরের। এবার অযোধ্যায় হচ্ছে মসজিদ। ইট এলো মক্কা থেকে, পবিত্র ইটে সোনায় লেখা আয়াত থাকবে কলেজ এবং হাসপাতাল মসজিদের মধ্যেই। অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। এই মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উঠে এসেছে অযোধ্যার নাম। এবার অযোধ্যার নতুন আকর্ষণ হিসেবে তৈরি হতে চলেছে বিশাল বড় মসজিদ। ইসলামী নীতি মেনে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদে থাকবে 5টি মিনার। আর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মক্কা থেকে অযোধ্যায় এলো পবিত্র ইট। কালো মাটিতে তৈরি এই ইটের গায়ে সোনা দিয়ে লেখা রয়েছে পবিত্র কোরআনের আয়াত। ইটটি ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে মক্কা থেকে, তবে অযোধ্যায় পৌঁছবে এপ্রিল মাসে, আর তারপরেই শুরু হবে মসজিদের নির্মাণ কাজ। 2019 সালে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা রামলালাকে দেওয়ার সময় অযোধ্যাতেই একটি মসজিদ তৈরির জন্য মুসলিম পক্ষকে 5 একর জমি দানের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর অযোধ্যার ধন্যীপুরে মসজিদ তৈরির জন্য 5 একর জমি বরাদ্দ করে উত্তরপ্রদেশ সরকার। মসজিদের নির্মাণ কাজ তদারকির জন্য ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট তৈরি করেছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। সেই কর্তারা জানিয়েছে এই পবিত্র ইটটি নিয়ে মক্কা গিয়েছিলেন ট্রাস্টের কয়েকজন কর্তা, তারপর তারা মক্কা থেকে ইটটি ভারতে নিয়ে এসেছেন। চলতি বছরে ঈদের পরেই বহু প্রতীক্ষিত মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে। সূত্রের খবর, অযোধ্যার ওই মসজিদ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মসজিদে একটি গেরুয়া রঙের কোরআনও রাখা থাকবে। বিশেষভাবে তৈরি করা হবে ওই কোরআন। লম্বায় এটি হবে 21 ফুট, চওড়ায় 18 ফুট। হাজি আরাফত বলেছেন, গেরুয়া রঙকে আমরা চিস্তিয়া বলি। এই ছিল গরিব নওয়াজের পাগড়ি রং। আমরা বাবরকে বিশ্বাস করি না, কারণ বাবর এসেছিল দেশ লুট করতে। আমরা নবীকে বিশ্বাস করি। এই মসজিদ আমাদের এই চিন্তারই প্রতিফলন। অযোধ্যা মসজিদে শুধু ধর্মস্থান হবে না, এতে থাকছে হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্র, কলেজ, যা থেকে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও 9000 লোকের একসঙ্গে নামাজ পড়ার মতো ব্যবস্থাও থাকছে এই মসজিদে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিক দিকে এই মসজিদ একেবারে আধুনিক কায়দায় আধুনিক শৈলীতে নির্মাণের কথা বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর আপত্তি এসেছিল, তাই সেই আপত্তিকে গুরুত্ব দিয়ে এবার ঐতিহ্যবাহী শৈলীতেই এই মসজিদ নির্মাণের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপেক্ষার অবসান। 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের টাকা ঢুকবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। 100 দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেবার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার জন্য ব্লকে ব্লকে শ্রমিকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে ইতিমধ্যে। তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো ত্রুটি রয়েছে কিনা ফিল্ড ভিজিট করে তা খতিয়ে দেখছেন ব্লক এবং পঞ্চায়েত স্তরের কর্মীরা। আর সেই কাজ করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্মীদের, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আগের নথিতে থাকা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত করতে যথেষ্টই সময় লাগছে। হাতে সময় কম, তাই জোর কদমে কাজ সারছেন
কর্মীরা। রাজ্যের 21,100,000 দিনের কাজের টাকা পাবেন এরকম উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারি সেই 100 দিনের বকেয়া কাজের টাকা পাঠাবেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক তালিকা তৈরির কথা ঘোষণা করেছে দপ্তর। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তার কথায় গ্রামে সাধারণত মানুষজন জব কার্ডের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখেন। সেই অ্যাকাউন্টে দীর্ঘদিন কোনো লেনদেন না হওয়ায় কার্যত বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট। তাই এখন অ্যাকাউন্টের নথি নিতে গিয়ে বারবার ধাক্কা খেতে হচ্ছে কর্মীদের। এই কর্তা আরও বলেন, তালিকা তৈরির পর যাতে কোনো শ্রমিক প্রাপ্য থেকে বঞ্চিত না হয় তার জন্য ফিল্ড ভিজিট করা হচ্ছে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং উপভোক্তাদের কার্ড মিলিয়ে নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে নতুন করে জরুরি ভিত্তিতে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। সেই কাজে নজরদারি করছেন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। হোমিওপ্যাথি চিকিৎসা হলো হাতুড়ে চিকিৎসা, তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়। হোমিওপ্যাথি হাতুড়ে চিকিৎসা, একাধিক দেশ নিষিদ্ধ করে দিয়েছে এই অপরীক্ষিত চিকিৎসা পদ্ধতিকে। তাহলে আমরা কেন দেশ জুড়ে আয়ুষ ওয়েলনেস সেন্টারে হোমিওপ্যাথিকে জায়গা দিয়েছি? প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। মঙ্গলবার রাজ্যসভায় তৃণমূলের এমপি সাকেত গোখলের এমন মন্তব্যকে কেন্দ্র করে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটি বড় অংশ এই ধরনের মন্তব্যের জন্য সাকেতকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে। বিভিন্ন গ্রুপে চলছে তৃণমূল এমপির সেই বক্তব্যের ভিডিও শেয়ার। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অবশ্য এক হোয়াটসঅ্যাপ বার্তায় ভুল পাল্টে জানিয়েছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কোনোভাবেই হোমিওপ্যাথিকে নিষিদ্ধ করার দাবি জানাননি। তার বিজ্ঞান মনস্ক মন হোমিওপ্যাথি বিশ্বাস করে না বলে তিনি জানিয়েছেন। তবে নিজের প্যাথি বেছে নেওয়ার অধিকার দেশের প্রত্যেক মানুষের আছে, তাই কোনোভাবেই এই হোমিওপ্যাথি চিকিৎসাকে তিনি বাতিল করতে বলেননি বলে ভুল পাল্টে দাবি করেছেন ওই সাংসদ। এই বিষয়টি নিয়ে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন হোমাই এর সর্বভারতীয় সভাপতি ডক্টর শ্যামল মুখোপাধ্যায় বলেন, এই মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা। রাজ্যের পড়ুয়াদের জন্যে যজ্ঞশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবার থেকে যজ্ঞশ্রী প্রকল্পের আওতাভুক্ত হচ্ছেন রাজ্যের জেনারেল কাস্ট বা সাধারণ পড়ুয়া এবং চাকুরি প্রার্থীরা। বুধবার হাওড়া থেকে এই ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে 50টি নতুন যজ্ঞশ্রী কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী। চলতি বছরেই চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এতদিন রাজ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের চাকুরি প্রার্থী এবং পড়ুয়াদের সরকারি চাকুরির বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা সহ জয়েন্টের মতো পরীক্ষায় প্রস্তুতি নিতে প্রশিক্ষণ দেওয়া হতো। এদিন সাঁতরাগাছির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার এই সুবিধা পেতে চলেছেন রাজ্যের জেনারেল কাস্ট বা সাধারণ ঘরের পড়ুয়া এবং চাকুরি প্রার্থীরাও। আরও চরম বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 5 বার তলবেও দেননি হাজিরা। এবার 17 ফেব্রুয়ারি তলব দিল্লি কোর্টের। আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির 5ম সমন এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, লোকসভা ভোটের আগে বিজেপির নির্দেশে বিরোধীদের নিশানা বানাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই সমন বেআইনি পুরোপুরি। যদিও বারবার সমন এড়ানোয় আম আদমি পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে দিল্লির একটি আদালতের দ্বারস্থ হয়েছে তদন্তকারী সংস্থা ইডি। তার ভিত্তিতে বুধবার কোর্টের নির্দেশ, আগামী 17 ফেব্রুয়ারি কেজরিওয়ালকে আদালতে উপস্থিত হতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 5টি সমন কেন তিনি এড়িয়ে গেলেন, আদালতে তার ব্যাখ্যা দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এ বিষয়ে এদিন আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, আদালতের নির্দেশ আমরা খতিয়ে দেখছি, আইন মেনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ইডির পাঠানো ওই সমনগুলি কেন বেআইনি, আদালতে আমরা তা তুলে ধরব। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় এর আগে গত বছর এপ্রিলে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত 5 বার সমন পাঠালেও কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া মেলেনি আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়ালের। গত 2রা ফেব্রুয়ারি 5ম সমনটিও এড়িয়ে যাওয়ায় কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেছে ইডি। সেখানে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী এইভাবে সরকারি সংস্থার সমন উপেক্ষা করতে পারেন না। যদিও আম আদমি পার্টির তরফে স্পষ্ট দাবি করা হচ্ছে, ইডির এই পদক্ষেপ রাজনৈতিক
উদ্দেশ্য প্রণোদিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন। কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দিল্লির আপ সরকারকে ক্ষমতাচ্যুত করাই ওই মোদীর লক্ষ্য, একমাত্র লক্ষ্য, এমনটাই অভিযোগ আম আদমি পার্টির। মর্মান্তিক ভয়াবহ অ্যাক্সিডেন্ট, একের পর এক গাড়িতে ধাক্কা। রায়গঞ্জে করণদিঘিতে সিভিক ভলেন্টিয়ার সহ মৃত 4, পিষে দিল বেপরোয়া লরি। বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ার সহ অন্তত 4 জনের। বুধবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই লরি পরপর 2টি চলন্ত গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয়। তাতে সিভিক ভলেন্টিয়ার সহ অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, জখম 22। তার মধ্যে গুরুতর জখম 5 জনকে লরির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তারা রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুট্টা ভর্তি লরিটি দ্রুত গতিতে রায়গঞ্জের দিকে আসছিল। টুঙ্গিদিঘি পৌঁছতেই বেপরোয়া গতিতে প্রথমে যাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মেরে উল্টে দেয়। পিকআপ ভ্যান উল্টে জখম হয় যাত্রীরা। তারপর সামনের স্করপিও গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিয়ে 18 চাকার লরিটি ভিড় জাতীয় সড়কে হুড়মুড়িয়ে উল্টে গিয়ে মৃত্যু হয় সাথে সাথে সিভিক ভলেন্টিয়ারের। যাত্রী প্রতীক্ষালয়ের সামনে বাস ধরার জন্য অপেক্ষারত অনেকেই জখম হন। এক সাইকেল আরোহী রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় রাস্তায় লুটিয়ে মারাত্মক জখম হন। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মহিবুল হক, বয়স 27। এছাড়া প্রদীপ সিং 26 নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মোট 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।